জুলাই অভ্যুত্থানের পর মাঠের বিভিন্ন আন্দোলন ও দাবি দাওয়া আদায়ে জামায়াতে ইসলামী ও এনসিপি এতদিন মোটামুটি একই পথে হাঁটলেও এবার যেন তার পথ একটু আলাদা দিকে বাঁক নিয়েছে, যার প্রমাণ আজ বিকেলে জামায়াতের বিরুদ্ধে করা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বিস্ফোরক এক ফেসবুক স্ট্যাটাস, যেখানে তিনি লিখেছেন, ঐক্যমত্যের কমিশনে জামায়াত অংশগ্রহণ করলেও তাদের উদ্দেশ্য কখনো সংস্কার ছিল না। এছাড়া পিআর নিয়ে জামায়াতের আন্দোলন রাজনৈতিক প্রতারণা ছাড়া আর কিছু নয় বলেও দাবি তার। এদিকে এনসিপি নেতারা এক হাত নিয়েছেন নির্বাচন কমিশনেরও। দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন, আওয়ামী লীগের রেখে যাওয়া গনিমতের মাল ইসিকে ভাগ করে নিয়েছে বিএনপি, জামায়াত এবং উপদেষ্টারা। নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে কি আসলেই ভাগ বাটোয়ারা চলছে? না হলে বিএনপি, জামায়াত এবং উপদেষ্টাদের ঘিরে এমন বিস্ফোরক বক্তব্য কেন আসছে এনসিপি থেকে? এসব নিয়ে আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল, আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ডক্টর হেলাল উদ্দিন। আপনাদের তিনজনকে আজকের রাজকাহনে স্বাগত জানাচ্ছি। শুরুটা করতে চাই ডক্টর হেলাল উদ্দিন আপনাকে দিয়ে। খুব সাধারণ একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যেটা আমি আসলে বুঝতে পারছি না, আমার জ্ঞানের মধ্যে পড়ছে না। সেটা হচ্ছে, আপনারা সবসময় বলে আসছেন পিআর পদ্ধতি কিংবা জুলাই সনদের আইনি ভিত্তি না হলে আমরা জুলাই সনদের স্বাক্ষর করব না, সবসময় আপনারা বলে আসছেন। হঠাৎ আপনারা এই সোচ্চার স্ট্যান্ড থেকে কেন সরে আসলেন? ধন্যবাদ। আজকের আমার সহ আলোচকবৃন্দ এবং আমার সাথে যারা যুক্ত আছেন দর্শক শ্রোতা সবাইকে আন্তরিকভাবে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে দেখুন, জুলাই সনদের স্বাক্ষর আর জুলাই আইনের ভিত্তি দাবি করে, পিআরের ভিত্তি দাবি করে আমরা যে আন্দোলন করছি, এটা একাকার কোনো বিষয় নয়, এটা দুটা ভিন্ন বিষয়। জুলাই সনদ, জুলাই আন্দোলনকে ওন করা, এই সময়ে যে মুভমেন্টটা হয়েছিল, যে বিপ্লবটা হয়েছিল, সেইটাকে ওন করাটা হলো জুলাই সনদ। এবং ঐক্যমত্য কমিশনে দীর্ঘ সময় যে আলোচনা পর্যালোচনাগুলো হয়েছে, সেটার ভিত্তিতে যে সনদটা হচ্ছে, সেই সনদে স্বাক্ষর আর আমাদের যে আন্দোলন, এটা তো একাকার করলে হবে না। আচ্ছা, আমি আপনাকে এখানে আটকাতে চাই ডক্টর হেলাল উদ্দিন, যেহেতু আপনি এই প্রসঙ্গ তুলেছেন। আপনাদের দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 14 অক্টোবর রাজধানী কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বলেছিলেন, জাতীয় সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য জুলাই সনদে আগামী নভেম্বরে গণভোট আয়োজনের প্রস্তাব, এই সম্পূর্ণ জিনিসগুলো অন্তর্ভুক্ত করা না হলে সনদে স্বাক্ষর করবে না জামায়াতে ইসলামী। তাহলে সেই স্বাক্ষর কেন? এই কথাটা আপনার সঠিক নয়, কারণ আমি ওই মিটিংয়ে উপস্থিত ছিলাম। এখানে উনি যে কথাটা বলছেন, আগামীতে যে জুলাই সনদের স্বাক্ষর হতে যাচ্ছে, তো সেই দিন আমরা উপস্থিত হব কিনা আমরা এখনো বলতে পারছি না। গণমাধ্যমে প্রকাশিত হয়েছে এই সংবাদটি, সেজন্য আমি বলছি যে আমি ওখানে উপস্থিত ছিলাম। উনি বলছেন যে আমরা যে দাবিগুলো করেছি, এগুলোর ব্যাপারে আমরা কোনো সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা অন্তর্বর্তীকালীন সরকার থেকে পাচ্ছি না। সেজন্য আমরা সনদে সেদিন স্বাক্ষর করব কিনা এখনও আমরা সিদ্ধান্ত নেইনি। সেটা আমরা চিন্তা করে দেখব। আন্দোলন সংগ্রামের পাশাপাশি আমাদের স্বাক্ষর হবে কিনা এটা দল সিদ্ধান্ত নেবে, তখন আমরা এখন আমরা সিদ্ধান্ত নেইনি, এইটা বলেছে। আমরা স্বাক্ষর করব না এই কথা উনি বলেন। কিন্তু এটা তো সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার এই সংবাদ মাধ্যমে হতে পারে। আমি নিজে সংবাদ মাধ্যম আসলে মিথ্যা প্রচার করছে, আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি সেই সাক্ষী হিসাবে বলছি। এমনি আমি দায়িত্বশীল হিসাবে আমি বলছি অন করে, আর ওই মিটিংয়ে আমি উপস্থিত ছিলাম, সেখান থেকে আমি ওই কথাটা আমি বলছি যে উনি স্বাক্ষর করবেন না এটা বলেন নাই, আমরা যাবো কিনা স্বাক্ষর করবো কিনা এটা আমাদের সিদ্ধান্তের ব্যাপার। আমরা এখনও সিদ্ধান্ত নিতে পারি নাই যাবো কিনা, এবং আমি নিজেও কনফিউজ ছিল। আমাকে চিঠি দেওয়া হয়েছিল আমি যাবো কিনা, তখন আমি জানতে পারলাম যে না, আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে যেতে হবে। এটা যদি আমরা না করি তাহলে একটা বড় ধরনের একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে দেশের মধ্যে, যে জুলাই সনদ হচ্ছে, এতদিনের আলোচনা পর্যালোচনা, সেখানে কেন জামাত স্বাক্ষর করবে না, এটা নিয়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। তা আমরা চাই যে দেশের মধ্যে যে মানুষের যে একটা সবাই তাকিয়ে আছে কি হতে যাচ্ছে, তো সেইখানে আমরা এটাকে স্বাক্ষর করার মাধ্যমে এটাকে একটু অগ্রগতি হলো, কিন্তু আমাদের যে দাবি দেওয়াগুলো আছে সেটা আদায়ের জন্য আমাদের আন্দোলন আজকেও কর্মসূচি দিয়েছে এবং আগামীতেও এগুলো কর্মসূচি থাকবে। জি ডক্টর হেলাল উদ্দিন, আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, সেটা হচ্ছে জুলাই চার্টারের জন্য সবচেয়ে সোচ্চার ছিল ছাত্ররা।
আপনারা এবং এনসিপি যেটা বলা হচ্ছে সবসময় একই পথে হাঁটছিলেন, এখন একটু ভিন্ন বাঁক নিয়েছে, কারণ আজকে নাহিদ ইসলাম, এনসিপির আহ্বায়ক যে নাহিদ ইসলাম, তার একটি ফেসবুক স্ট্যাটাস ঘিরে বলা হচ্ছে। আচ্ছা, আপনারা তো আসলে অনেক এক্সপিরিয়েন্সড এই রাজনৈতিক অঙ্গনে, আপনারা কি কখনো এনসিপির সাথে, যেহেতু আপনারা একই পথে হাঁটছিলেন, কখনো কথা বলেছেন তাদের আসলে দুঃখের জায়গাটা, খারাপ লাগার জায়গাটা কোথায়? কখনো কি তাদের সাথে এই বিষয়ে কোনো কথা বলেছিলেন যে স্বাক্ষর করা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে? দেখুন, আমাদের ডাক্তার আব্দুল্লাহ মাহমুদ তাহের উনি সবসময় কথা বলে আসছেন যে ঐক্যমত্য কমিশনে আমরা আলোচনা করছি, এখানে সবাই মন খুলে কথা বলছে না, তা আমরা তো অনানুষ্ঠানিকও বসতে পারি। সেক্ষেত্রে এনসিপি শুধু নয়, আমরা বিএনপিকে এবং অন্যান্য দল যারা আছে সবাইকেই বলছি যে অনানুষ্ঠানিক আমরা বসতে পারি। তো সেগুলো বসাবসি হচ্ছে, মানে ডিটেলস আমার জানা নেই কখনো বসছে কিনা বা কবে বসছে আমি বলতে পারবো না। তবে এনসিপির দায়িত্বশীল যিনি আহ্বায়ক, ওনার বক্তব্যটা আমাদেরকে ব্যথিত করেছে, কারণ আমরা যারা একসাথে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রেখেছি, আগামী দিনের গণতন্ত্র উত্তরণের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকাটাই উচিত, না হলে এখানে ফ্যাসিবাদ বা তাদের দোসররা বিভিন্নভাবে সুযোগ সুবিধা পেয়ে যেতে পারে। এই জন্য আমরা মনে করি যে আমরা যারা এই আন্দোলনে একসাথে করেছি সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার। ভুল বুঝাবুঝি যাদের হয়েছে তারা খোলামেলা আলোচনা করতে পারে, এবং এইভাবে ওপেন গণমাধ্যমে না বলে যদি তাদের কোনো কথা থাকতো তাহলে আমাদের মানে সাংগঠনিকভাবে অথবা অন্য কোনো মাধ্যমে কথা বললে ভালো হতো আর কি। আমরা চাই যে সবাই ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে মোকাবেলা করি। জি 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 জি, আপনাকে ধন্যবাদ। এবার একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে যেতে চাই। আপনি বলেছেন জুলাই ঘোষণা নিঃসন্দেহে একটি উল্লেখযোগ্য রাজনৈতিক পদক্ষেপ, তবে অর্ধেকের বেশি নিবন্ধিত দলের অনুপস্থিতি আসলে এই সনদের ভিত্তি দুর্বল করে দিয়েছে। ঐক্যের পরিবর্তে জুলাই সনদ সকল সেক্টরে বিভাজন তন্ত্রের সূচনা করেছে। এই যে সই হওয়া জুলাই সনদের আসলে কোন কোন জায়গায় আপনি এই বিভাজন তন্ত্র দেখছেন, একটু যদি পরিষ্কার করে বলতেন। পুরো প্রক্রিয়ায় 30টি নিবন্ধিত দলকে ডাকা হয়নি। জি, কোন ক্রাইটেরিয়ায় তাদেরকে বাদ দেওয়া হলো আর কোন ক্রাইটেরিয়ায় বাকিদেরকে আনা হলো, এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা আমরা পাই না। আওয়ামী লীগ সাময়িকভাবে নিষিদ্ধ, আওয়ামী লীগের ব্যাপারটা বোঝা যাচ্ছে। স্বাক্ষরে গিয়ে আমরা দেখলাম এনসিপি সাইন করলো না, 3টি কমিউনিস্ট পার্টি সাইন করলো না, অর্থাৎ জুলাই চার্টার, জুলাই সনদে স্বাক্ষর করা অংশের থেকে অস্বাক্ষরিত অংশের পাল্লা বেশি। আমি জনসংখ্যা বা ভোটের বলবো না, নিবন্ধিত দলের সংখ্যা অনুযায়ী। তাই যদি হয়ে থাকে তো এটা সার্বজনীন হলো কিভাবে? এটা সকল দেশের সকল মানুষ ওন করবে কিভাবে? দেশের সকল মানুষ কিভাবে এটাকে গ্রহণ করবে? একটা সময় ছিল রাজাই রাষ্ট্র, রাজাই আইন করতো, রাজা টেক ওভার করতো, নতুন রাজা আসতো, তিনি যে আইন করতো সেটাই রাষ্ট্রের আইন, এবং রাজাকে বলা হতো রাষ্ট্রে মানে আল্লাহ প্রদত্ত অথবা ঈশ্বর প্রদত্ত, হ্যাঁ, হিজ মানে রাইট ইজ অর্ডেন বাই গড, এটা বলা হতো। কিন্তু এখন তো একটা গণতান্ত্রিক কাঠামো, যদিও এটা একটা বিপ্লবিক সিচুয়েশন, সেখানে আপনি মেজরিটি দলকে বাদ দিয়ে যদি একটা সনদ, একটা চার্টার, একটা ঘোষণা করেন, এটা টেকসই হবে না, এটা স্থায়ী হবে না, এটা একটা নব্য বিভাজনতন্ত্রের সৃষ্টি করবে। আরেকটি হচ্ছে সংবিধান। সংবিধানে আর্টিকেল 7 আছে, সুপ্রিমেসি অফ দ্য কনস্টিটিউশন, যে বাংলাদেশের সংবিধান হবে সর্বোচ্চ আইন, আর এই আইনের সাথে যে কোনো কন্ট্রাডিক্টরি হলে সেই আইন বাতিল হবে। এখন এই জুলাই সনদটাকে আমি কিভাবে সুপ্রিম ল বলবো? বলার কোনো সুযোগ আছে কি না? বলার সুযোগ নাই, কারণ ওই যে রাজা তো আর এখন আইন করতে পারবে না, এখন আইন করতে হবে প্রসেসের মধ্যে দিয়ে। সেটার মধ্যে একটা হতে পারতো পার্লামেন্ট, আর একটা হতে পারতো সকলের মতামত। সকলকে বাদ দিলে ঐক্যমত কমিশন বা জুলাই সনদের ভিত্তি হচ্ছে ঐক্যমত। একটা হচ্ছে বিপ্লব আন্দোলন, মনসুন রেভলিউশন, হোয়াটএভার, তারপরে হচ্ছে ঐক্যমত। যখন ঐক্যমত থাকবে না তখন ম্যান্ডেটটাও থাকবে না। ঐক্যমতের মধ্যে আবার দেখা যাচ্ছে স্বাক্ষরিত ঐক্যমত কিছু আছে, অস্বাক্ষরিত ঐক্যমত আছে। তাহলে এটা কিন্তু ফ্র্যাগমেন্টেড হতে হতে এখন একটা ছোট পর্যায়ে চলে আসছে। আমি বলবো না কোনটা ছোট বড়, কিন্তু বিপুল অংশের লোক এই প্রক্রিয়ার বাইরে আছে, বিপুল অংশের দল এই প্রক্রিয়ার বাইরে আছে। সেই জিনিসটাকে আপনি 100 বছর, 20 বছর, 50 বছর কীভাবে চালাবেন? আমাদের সংবিধান তো 60 বছর চলছে, কারণ 72 সালে আমরা ধরে নিতে পারি 90% লোক এটাকে অ্যাকসেপ্ট করেছিল। 91 সালেও একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, ওভাবেই কিন্তু 4টা ভোট হয়েছে, কারণ 90% লোক এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল। এখন কত ভাগ লোক প্র্যাকটিক্যালি এটাকে অ্যাকসেপ্ট করছে? এটার মাধ্যমে সাংবিধানিক ইস্যু তো আছেই। সাংবিধানিক ইস্যুটা তখনই ওভারকাম করা যেত যখন প্রসেসের মধ্যে সবাই ইনক্লুড থাকতো। সবাইকে ইনক্লুড না করে পিক অ্যান্ড চুজ করা হয়েছে, এবং এই বিভাজনটা ডিভাইড অ্যান্ড রুল অনেকটাই মানে ব্রিটিশদের মতোই হবে। এবং সেই ডিভাইডের মধ্যে দেখা গেল এখন এনসিপি যারা এটা দাবি করেছিল তারা নানা কারণে সরে যাচ্ছে। যে সরে গেল এটা খুবই সন্দেহজনক, এবং এই সরে যাওয়াটা ইঙ্গিতবাহী।
এটাকে খুব সাদা চোখে দেখার উপায় নেই যে খুব আবেগ থেকে ক্ষোভ থেকে করছে। জি। এই সরে যাওয়া মানে রাজনীতিক আরেকটা ডাইমেনশন ওয়েট করছে, সেই ডাইমেনশনে এই সরে যাওয়াটা কাজে লাগানো হবে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, আপনার বলা বিভাজন তন্ত্রের বাইরে জামায়াতের বিরুদ্ধে এনসিপি নাহিদ ইসলামের করা ফেসবুক স্ট্যাটাস নিয়ে বলছিলাম কিছুক্ষণ আগে, এটাও এক ধরনের রাজনৈতিক বিভাজন সূত্রপাত করলো কিনা, আপনি কি মনে করেন কিনা? যদি তাই হয়, সামনে এই বিভাজন আসলে কত দূর পর্যন্ত যেতে পারে? দেখুন, আপনার কি মাইনাস মনে হয়? জামাত ইসলামী, তাদের প্রতি খুব সম্মান রেখে বলছি, মানে এনসিপির নেতৃবৃন্দ, মাইনাস জামাত ইসলামী এবং মাইনাস ডক্টর ইউনূস, তাদের দল বা তারা খুব একটা বড় রাজনৈতিক পথ হিসেবে আসতে পারেনি। তো তারা ডক্টর ইউনূসের অনুষ্ঠানে স্বাক্ষর করলো না, আবার জামাতের বিরুদ্ধে কথা বলছে। পুরো ব্যাপারটার মধ্যে আমি স্বচ্ছ রাজনীতি দেখতে পাচ্ছি না, পুরো ব্যাপারটার মধ্যে আমি অস্বচ্ছ রাজনীতি দেখতে পাচ্ছি। এবং এনসিপি এখনও মার্কা পায়নি, নিবন্ধনও পুরোপুরি পায়নি। সো তাদের স্বাক্ষরটা খুব গুরুত্বপূর্ণ সেটাও না, কিন্তু তারা কেন ডিফারেন্স ক্রিয়েট করলো, অর্থাৎ তারা আরেকটি বিপ্লব, আরেকটি প্রতি বিপ্লব, আরেকটি অ্যানার্কি, আরেকটি ভোট না হওয়া, এটার রাস্তাটা খোলা রাখলো। তারা যদি এটা প্রসেসে চলে আসতো, তাহলে সেই প্রসেসে আসলে তারা ন্যাচারালি আন্দোলন করতে পারতো। যেমন বিএনপি ফেব্রুয়ারিতে ইলেকশনে রাজি হওয়ার কারণে ফেব্রুয়ারি পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত এই গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো আন্দোলন করতে পারছে না, করবে না। সেই একইভাবে তারা প্রসেসের বাইরে থাকলো। এটা দাবার খেলা হচ্ছে, এই ছেলেদেরকে নিয়েও খেলা হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এবং সেটা যে তারা আবেগের বশে করছে তা না, এটা একদম ম্যাটিকুলাস ডিজাইন ফেজ 2-3 মধ্যে আমরা এখন আছি, সেটাই হচ্ছে। এবং যেটাই হোক, দেশটা স্ট্যাবিলিটির দিকে যাচ্ছে না। যদি স্ট্যাবিলিটির দিকে যাইতো, তাহলে ডক্টর ইউনূস স্যার সবাইকে নিয়ে আসতেন, সবাইকে নিয়ে স্ট্যাবিলিটি করতেন। ওনার এই ক্ষমতা ছিল, ওনার সে ক্রেডিবিলিটি ছিল, তিনি সেই ক্রেডিবিলিটিটা ঐক্য না করে অনৈক্যের দিকে নিয়ে গেলেন। এটা আমার কাছে মনে হয়েছে দেশের দীর্ঘমেয়াদী ক্ষতি হয়ে গেল। আগে তো আওয়ামী লীগ অসংখ্য ক্ষতি করেছে, সেই ক্ষতিগুলো রিপেয়ার করার যে সুযোগটা ছিল, সুযোগটা সবাই পায় না। বঙ্গবন্ধু পেয়েছিলেন, 91 বিএনপি পেয়েছিল, ডক্টর ইউনূস পেয়েছিলেন, এই তিনজনই পেয়েছিলেন। তো আমার কাছে মনে হচ্ছে তিনজনের কেউ এটা কাজে লাগাতে পারেনি। এবারে অধ্যাপক, কেন আসলে কাজে লাগাতে পারেনি বিএনপি, সেই বিষয়ে আপনার কাছে একটু আসতে চাই। অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, এই বিষয়টি নিয়ে তো বলবেনই, সেই সাথে একটু জানতে চাই, বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। এবং সেই সাথে এনসিপি নেতারা বিএনপির সমালোচনা করেছেন, অর্থাৎ জুলাই যোদ্ধাদের ইস্যু নিয়ে বলছি আর কি, ক্ষমা চাইতে বলেছেন। এই সমালোচনার যৌক্তিকতা কতটুকু দেখছেন, সেই বিষয়টি নিয়েও একটু বলবেন। আগে একটু আগের জায়গাতে একটু রেসপন্স করি। জি। ব্যারিস্টার শামীম বলছিলেন যে বিভাজনতন্ত্র তৈরি হয়েছে একটা দলকে বা বিশেষ গোষ্ঠীকে বাদ রেখে। আসলে খুব দুঃখজনক যে আমরা কিন্তু এই বিভাজনতন্ত্রের সাথে তাদের দলকে কিন্তু দেখেছি যে পুরো 17টি বছর এই বিভাজনতন্ত্রটিকে তারা টিকিয়ে রেখেছেন। হ্যাঁ, উনি আবার এটাও বলছিলেন যে রাজাকে প্রতিষ্ঠিত রেখেছিল, রাজা প্রতিষ্ঠিত রাখার ক্ষেত্রে উনি এখনকার প্রেক্ষাপটকে একটু পরিবর্তিত বলতে চাইছেন, কিন্তু ওই রাজাকে প্রতিষ্ঠিত রাখার ক্ষেত্রেও কিন্তু ওনারাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। পরিবর্তনের সূচকের কথা উনি যেমন বলছিলেন যে 71 একবার ছিল, তেমনি 91-তে ছিল একবার, আবার উনি সম্প্রতি 24 সালের কথা বলছিলেন। কিন্তু এই কথা যদি আমরা একটু ঘুরিয়ে বলি, এই দেশকে রক্ষা করে রাজার জায়গাকে প্রজাকে প্রতিষ্ঠিত করার সুযোগ ওনারা কিন্তু 14 সালে একবার পেয়েছিলেন, 18 সালে পেয়েছিলেন, 24 সালে পেয়েছিলেন। এই তিনটি জায়গাতে জনগণ মনে করেছে তাদের সাথে চরম বিরূপ আচরণ করা হয়েছে, এক অর্থে বলতে পারি বিশ্বাসঘাতকতা করা হয়েছে। কারণ জনগণের সামিলে কাতারে এসে প্রজাকে প্রতিষ্ঠিত করে রাজাকে ফেলে দেওয়ার মতো সুযোগের একটা বিরাট বড় গৌরবান্বিত অংশীদারিত্ব কিন্তু তাদের দলের কাছে যেতে পারতো। আনফর্চুনেটলি সেটা আসেনি। আর বাকি যে কথাগুলো আমরা বলছি যে এই যে জুলাই সনদের কথা নিয়ে যে কথাটি হচ্ছে, সেখানে কারো থাকা না থাকা নিয়ে যে প্রশ্নটি আসছে, তার চাইতে অনেক বড় যে জিনিসটা হচ্ছে যে সংবিধান কিন্তু পাল্টে ফেলা হয়নি। ওই সংবিধানের প্রত্যেকটা অনুচ্ছেদের বিপরীতে প্রস্তাবনার কথা বলা হয়েছে। ফলে যে সংবিধানে উনি বলছেন যে সংবিধান সর্বোচ্চ আইন ছিল, তার বিপরীতে এটাকে প্রতিস্থাপন করা হলো কিনা, আসলে সংবিধান তো বাতিল হয়ে যায়নি। এই সংবিধানের উপর ভিত্তি করে এই সরকারটি রয়েছে। এবং এই জুলাই সনদের প্রত্যেকটা জায়গায় কিন্তু সংবিধানে কোন অনুচ্ছেদের জায়গায় কোন অনুচ্ছেদটি প্রতিস্থাপিত হবে সেটার ব্যাপারে একটা ঐক্যমত্যের জায়গা আছে, সেটাই প্রতিষ্ঠিত হয়েছে। আর একটা যেটা আপনি বলছিলেন যে বিএনপির ব্যাপারে যে কথাটি ছিল, যে প্রশ্নটি এসেছিল, যেটা সে কথাটির যে প্রশ্নের উত্তরে আমি বলি, জনাব সালাউদ্দিন সাহেব কিন্তু খুবই চমৎকারভাবে তার ব্যাখ্যাটা দিয়েছেন যে এটি কিন্তু জুলাই যোদ্ধাদেরকে তিনি অসম্মানিত করার জন্য বলেননি, বরং সম্মানিত করার জন্য বলেছেন। অর্থাৎ যে কাজটি হয়েছে সেটা যদি বিশৃঙ্খলা হয়, তাহলে জুলাই যোদ্ধাদের সম্মানের মর্যাদার সাথে সেটা যায় না, সেটাকে উনি বলার চেষ্টা করেছেন। কারণ শুরু থেকে এ পর্যন্ত
বিএনপি এই ঐক্যমত্যকে প্রতিষ্ঠিত করবার জন্য, যেটি হেলাল ভাই বলছিলেন যে সার্বজনীনতা রেখে সবারই ঐক্যমতের জায়গাতে যাওয়ার যে জায়গাটা, সেখানে বিএনপি চাইতে আন্তরিক অন্য কোনো দল ছিল বলে অন্তত আপনারা যারা সংবাদ মাধ্যমের সাথে যারা আছেন তাদের কারো কাছে কিন্তু এরকম কোনো প্রমাণ নেই। তো ফলে সব মিলিয়ে যদি কোনো কিছু বলা হয়ে থাকে তাহলে সেটা নিছক কথার কথাই বলতে হবে, কারণ প্রকৃতপক্ষে এদেশে বর্তমানের প্রেক্ষাপটে জানে বিএনপি, যেহেতু বিএনপির আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করার একটা দায়িত্ব আসবার সম্ভাবনা রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু বিএনপি সমস্ত জিনিসগুলোকে দেখবার চেষ্টা করে। সেখানে তারা জানে যে বিভাজন কোনো সমাধানের জায়গা না, সবাইকে নিয়ে কাজ করতে হবে। এবং সনদের যে অংশটুকুতে অনেক জায়গাতে আমাদের বিপরীত মতামত আছে, আমাদের অনেকগুলো জায়গাতে নোট অফ ডিসেন্ট আছে, এবং কোনো কোনো জায়গাতে আমরা সম্পূর্ণরূপে মনেও করি যে এটার সাথে আমরা যেতেও পারবো না। এই সব কিছু মিলে যাই কিছু থাকুক না কেন, দিন শেষে আমরা মনে করি যে একটি সনদ যেটি প্রতিফলন হচ্ছে যেভাবে আমাদের মতামত ওখানে উপস্থাপন করার কথা ছিল সেটা হয়েছে বলে আমরা কিন্তু স্বাক্ষরটি করেছি। আর এটাও আমরা চাই যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হবে সেই সময় জনমনের প্রতিফলন হবে এই গণভোটের মাধ্যমে, যেটাকে জনগণ যদি মনে করেন যে সেটি তাদের চাওয়া। শামীম ভাই যেটা বলবার চেষ্টা করছিলেন যে যদি সেখানে অংশীদারিত্বের ব্যাপারটা কম থাকে, জনমনের যদি অংশীদারিত্বে যেখানে শতাংশের হিসাবে যদি প্রতিফলনটা তেমন না হয়, তো আমরা বিশ্বাস করি যে একটা জাতীয় নির্বাচনের সাথে যদি গণভোটের সেই আনুষ্ঠানিকতা যদি সেটা আমরা সম্পন্ন করতে পারি, তাহলে সেক্ষেত্রে এই দুই সংশয় বোধহয় কেটে যাবে। জি, অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসতে চাই, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি কথা বলেছেন, সেটা হচ্ছে ইসির রিমোট আগারগাঁওয়ে নেই। নিশ্চয়ই শুনেছেন সেই বিষয়টি নিয়ে। উনি বলেছেন, নির্বাচন কমিশনার রহমান আল মাসুদ বলেছেন নির্বাচন সুষ্ঠু করতে হলে আওয়ামী লীগের অংশগ্রহণ প্রয়োজন। এই ধরনের রাজনৈতিক বক্তব্য দেওয়া হচ্ছে, প্রতীক নিয়ে স্বেচ্ছাচারী আচরণ, এই বিষয়গুলো নিয়ে উনি বলেছে। আমি জানতে চাই যে উনি বারবার ইসির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন। এই যে রিমোটের কথা বলে, রিমোটটা আসলে কোথায়? তার মানে কি আসলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা নিয়ে এখন শঙ্কা থেকেই যাচ্ছে কিনা, এই বিষয়টি একটু জানতে চাই। আমি এই জায়গায় মন্তব্যটা খুব এত বেশি কর্কশ বা এরকম করতে চাই না। আপনারা নিজেরাও জানেন যে ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিয়েছিলেন তখন তিনি কিন্তু প্রকারান্তে বলেছিলেন যার কথা বলছেন তারাই কিন্তু তাকে নিয়োগ করেছেন, নিয়োগকর্তা হিসেবে তাদেরকে উনি স্বীকার করে নিয়েছেন, এবং সেই নিয়োগকর্তার মাধ্যমেই কিন্তু এই নির্বাচন কমিশনটি প্রতিষ্ঠিত হয়েছে। কোনো রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ করবার জন্য সেটা হয়েছে, কথা বলবার মতো কোনো সুযোগই নেই। আর পরীক্ষার কথা যদি বলি, তাহলে আমরা একটা প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করবার আগে আমার তো যুক্তিসঙ্গত কিছু কারণ থাকতে হবে, তাই না? এই নির্বাচন কমিশন কিন্তু এখনও পর্যন্ত কোনো নির্বাচন অনুষ্ঠান করেন নাই, যেটা তাদের মূল কাজ। সেই কাজের ক্ষেত্রে তাদের সফলতা ব্যর্থতা কিংবা তাদের পক্ষপাতিত্ব আছে কি নেই, বা রিমোট কন্ট্রোল দ্বারা পরিচালিত হচ্ছেন কিনা, সেটি বুঝবার জন্য তো তাদেরকে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ তো আমাকে দিতে হবে, তাই না? সেটা করবার আগে যদি আমি তাকে আগাম এই কথাটি বলি, তাহলে হয় কি যে তাদের করা সৃষ্টির যে কমিশন বলতে গেলে তো তাদেরই সেই অংশীদারিত্ব সবসময় সবচেয়ে বেশি ছিল সে সময়। বরং ডক্টর ইউনূস তো প্রকারান্তরে সব জায়গাতে তাদেরকে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন, সেটি সরকার গঠনের ক্ষেত্রে ওনার সরকারে তাদেরকে রেখে তাদেরকে বিভিন্ন জায়গাতে যখন ফোকাস করেছেন, জাতিসংঘে নিয়ে গেছেন, এমনকি প্রতিবারের অন্যান্য জায়গাতে যখন তার যাওয়ার সুযোগ হয়েছে সেই জায়গাতে অংশীদারিত্ব আলোচনা সব জায়গাতে তাদেরকে সমান গুরুত্ব দিয়েছেন। সেখানে তারা যদি এই অভিযোগটা করেন তাহলে কিন্তু সেটা ঘুরে বুমেরাং হয়ে কিন্তু তাদের কাছে আসবার কথা। ফলে রিমোট কন্ট্রোল খুঁজতে গেলে তো সেটা তাদের মধ্যে খুঁজতে হবে যে রিমোট কন্ট্রোলটা তারা তার নিজের কাছে রেখেছেন কিনা। এটুকু আমি বলতে পারি, আমি অন্তত বলি, হয়তো এটা আগ বাড়িয়ে বলা হবে, আমরা এই রিমোট কন্ট্রোল থিওরিতে বিশ্বাস করি না। একটা নির্বাচন কমিশন, সুষ্ঠু নির্বাচনের সুযোগ তাদেরকে দেওয়া হয়েছে, সেটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওনারা তাদের হেলাল উদ্দিন আপনাকে দিয়ে শুরু করতে চাই, সেটা হচ্ছে এনসিপি নেতার একটি বক্তব্য ঘিরে প্রশ্নটা করতে চাই। তারা বলছেন গণতান্ত্রিক যে যাত্রায় আমরা নির্বাচন কমিশনকে কোনো নির্দিষ্ট ধর্মের কাছে দিতে চাই না, কোনো ধর্মীয় রাজনৈতিক দলের কাছেও দিতে চাই না, অথবা কোনো ফ্যামিলির কাছেও আমরা এই নির্বাচন কমিশন বর্গা দিতে চাই না। উনি এই কথাটাই বলেছে। তাহলে কি আসলে নির্বাচন কমিশন জনগণের না, কিংবা এটাই কি তাহলে উনি বলতে চাচ্ছেন যে নির্বাচন আসলে আগামীতে যে হবে সেটা সুষ্ঠুভাবে হওয়ার মানে কোনো সম্ভাবনা নেই? উনার এই বক্তব্য ঘিরে আপনি কি বলবেন? না, আমরা জামাতের পক্ষ থেকে যে দাবিগুলো করে আসছি যে সবার জন্য ফিল্ড যেন ওপেন থাকে, সমান থাকে, লেভেল প্লেইং ফিল্ডের কথা আমরা বলছি। বিশেষ করে প্রশাসনে যে জায়গাগুলো আছে সবার জন্য যেন সমান থাকে। ঠিক আমরা আরও দাবি করেছি যে নির্বাচন কমিশন যেন তাদের কার্যক্রমে কোনো ধরনের পার্সিয়ালিটি না করে, কোনো দলকে বেশি সুযোগ দেওয়া, কম দেওয়া, এটার ব্যাপারে কিন্তু আমরা আন্দোলন করে আসছি। আমরা আশঙ্কা থেকেই বলছি যে কারোর সাথে কোনো রকমই না করা হয়, সবার জন্য সমান আচরণ করা হোক, জনগণ তাদের ভোট সঠিকভাবে মূল্যায়ন করে দিবে আর কি।
সেই পরিবেশটা যেন হয়, জনগণ যেন ভোট ক্যাম্পে নির্বিঘ্নে আসতে পারে। মানুষের মধ্যে যে অনীহা আছে ভোট ক্যাম্পে না আসা, বিশেষ করে যারা বয়স্ক মানুষ এতদিন এই ভোটটা দেখেছেন, 15 বছর ভোট দেখে তাদের মধ্যে একটা বিরক্তির ভাব এসে গেছে। তো সেইখান থেকে আমরা চাচ্ছি যে মানুষের মধ্যে আস্থা ফিরে আসুক, নির্বাচন কমিশন এমন ব্যবহার করুক, এমন ধরনের কাজকর্ম তারা প্রদর্শন করবেন যাতে মানুষের মধ্যে আস্থা আসে, মানুষ ভোট দিতে আসে। এটা কিন্তু আমরা বলে আসছি যে সবার জন্য আসে ঠিক মতো হয়, আমরা সেইটা বলছি সবার জন্য ওপেন করার জন্য। কিন্তু এরা কিভাবে কি উদ্দেশ্য বলতেছেন যে কোনো দল, ধর্ম, ব্যক্তি, এটা আমার কাছে পরিষ্কার না। কি বলতে চাচ্ছে তারা, কি বোঝাতে চাচ্ছে? কোনো সুনির্দিষ্ট ঘটনা থাকলে সেটা সেইভাবে বললে তাহলে জাতীয় বুঝতে পারে এবং ইলেকশন কমিশনও বুঝতে পারে। জি, সেটা আমাদের কাছে পরিষ্কার না তারা কি বোঝাতে চাচ্ছেন আর কি। জি জি, ধন্যবাদ আপনাকে। একটু ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আপনার কাছে যেতে চাই। 1996 সালে সংবিধানে অন্তর্ভুক্ত করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ ক্ষমতায় এসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক রায়ের মাধ্যমে বিলুপ্ত করে দেয়। এখন আবার সরকার পতনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 2011 সালে দেওয়া সেই রায়ের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেছেন বেশ কয়েকজন। এই বিষয়ে শুনানির জন্য আগামী 21 অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। এখন সংশ্লিষ্ট যারা আইনজীবীরা আশা করছেন তারা বলছে যে এই শুনানির মধ্য দিয়ে দেশ আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যাবে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে দিলে তা কখন থেকে কার্যকর হবে সেই প্রশ্ন আবার কেউ কেউ তুলছেন। এ নিয়ে কি আবার নতুন করে কোনো দ্বন্দ্বের লক্ষণ দেখতে পাচ্ছেন কিনা আপনি, বা কোনো সম্ভাবনা আছে কিনা? কখন থেকে কেয়ারটেকার গভর্নমেন্ট হবে এই প্রশ্নটি খোদ চিফ জাস্টিস ওপেন কোর্টে করেছেন, যে আপনারা বলছেন কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ হবে কখন থেকে। কারণ উনি খুবই ওয়াইজ মানুষ, উনি হার্ভার্ড অক্সফোর্ডে পড়ালেখা করেছেন। কারণ আপনি যখন রায় দিয়ে দিবেন ওটা হবে ল অফ দ্য ল্যান্ড, তখন এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, তখন বর্তমান গভর্নমেন্ট আর থাকতে পারবে না। সো এই ধরনের ক্ষেত্রে যেটা হয়, অবভিয়াসলি একটা নেগোসিয়েশন পলিটিক্যাল করে নিতে হয় যে কখন থেকে এটা কার্যকর করা সম্ভব হবে, কখন থেকে শিফটিং হবে, সব দলগুলো কেয়ারটেকার গভর্নমেন্টে কমফোর্টেবল কিনা, এবং এটা বর্তমান সরকারের জন্য একটা খুব ডিগনিফাইড সেফ এক্সিট হতে পারে যে তারা একটা সাংবিধানিক কাঠামোতে হ্যান্ড ওভার করে দিল পাওয়ার। তো এটা সুপ্রিম কোর্টের উপর নির্ভর করবে সাবজুডিস বিষয়। আর ইতিমধ্যে জাস্টিস ফারাহ মাহবুব একটা রায় দিয়ে দিয়েছেন, সে রায়ের মূলে কিন্তু 15 অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে গেছে। অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টকে বাতিল করার যে রায়টা ছিল সে রায়টা বাতিল হয়ে গেছে, বাতিল করার যে অ্যামেন্ডমেন্টটা ছিল। তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট রিভাইভ করেছে অটোমেটিক্যালি। এখানে বাধা শুধু একটাই, এই খায়রুল হক সাহেবের জাজমেন্ট যেটা রিভিউতে আছে। সো এই রিভিউটা বাতিল হয়ে গেলে অটোমেটিক কিন্তু আগেরটা রিভাইভ করবে। তো সেক্ষেত্রে সেখানে কয়েকটা প্রশ্ন আছে। প্রথম হচ্ছে ফরমেশন কিভাবে হবে কেয়ারটেকার গভর্নমেন্টে, কারণ আপনি তো আগের চিফ জাস্টিসকে নিতে পারবেন না, তার আগের অ্যাপিলেট ডিভিশন নিতে চাবেন না, অবশ্যই জামাত বিএনপি সেটা মানবে না। তাহলে ফরমেশনটা কিভাবে হবে, এখানে একটা প্রশ্ন আছে। সেখানে আবার আছে সর্বজন স্বীকৃত একজন হতে পারে, তারপরে রাষ্ট্রপতি হতে পারে, আলটিমেটলি রাষ্ট্রপতিও বলা আছে। এটা একটা ইস্যু। আর হচ্ছে টেনিউর, 3 মাস, 3 মাসের মধ্যেই তাকে ভোট করতে হবে, একটা গট হলে 6 মাস। তো সেই টেনুরটা আছে। আবার সাথে আমাদের আরেকটা ব্যাকগ্রাউন্ড প্রবলেম আছে যে পার্লামেন্ট ভেঙে দেওয়ার 6 মাসের মধ্যেই নির্বাচন নিতে হবে, এটা সাংবিধানিক কাঠামোতে আছে। সেই 6 মাস পেরিয়ে গেছে বহুত আগে, সেখানেও কিন্তু একটা গ্রে এরিয়া আছে। আরেকটা আপনারা গণভোট বলছেন বা অনেকে দাবি জানাচ্ছে যে রাষ্ট্রপতি বিশেষ সাংবিধানিক আদেশ দিয়ে গণভোট করবে। এই বিশেষ সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো ক্ষমতা সংবিধানে নাই। রাষ্ট্রপতি সংবিধানে হাত রেখে শপথ নিয়েছেন, সংবিধানে যেটা নাই এটা রাষ্ট্রপতি করার ক্ষমতা নাই। সংবিধানে থাকলে হতে পারতো। সো বেসিক্যালি একটা পার্লামেন্ট আসতে হবে, সেই পার্লামেন্ট গণভোট নিয়ে আসবে, দেন গণভোট হবে। অথবা 15 অ্যামেন্ডমেন্ট যদি বাতিল হয়ে গেছে, গণভোট কিন্তু রিভাইভ করেছে প্র্যাকটিক্যালি, কারণ গণভোটের প্রভিশনটা আওয়ামী লীগ বাতিল করে দিয়েছিল, ওটা এখন আবার রিভাইভ করেছে। সংবিধানের অধীনেও গণভোট করার সুযোগ আছে, কিন্তু সেটা এই কাঠামোতে সম্ভব বলে আমার মনে হয় না। এই জন্য আমাদের একটা সংসদ লাগবে। সংসদ ছাড়া বাকি যে সমাধানগুলো আমরা করতে যাচ্ছি এগুলো অসাংবিধানিক হতে পারে, কারণ এই বর্তমান সরকারও তো সংবিধান হাতে রেখে শপথ নিয়েছে, সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছে। তাহলে তারাও কিন্তু সংবিধানের বাইরে গেলে বিপদে পড়ে যাবে। আর হচ্ছে অর্ডিন্যান্স দিয়ে, অনেকে বলছে অর্ডিন্যান্স দিয়ে আপনি আইন করতে পারবেন, সংবিধান সংযোজন বিয়োজন এডিশন করতে পারবেন না। আর যদি আপনি অর্ডিন্যান্স দিয়ে আইন করেও থাকেন, সেটা কিন্তু আবার সংসদে পাশ করাতে হবে প্রথম অধিবেশনে। সো আপনি ঘুরে ফিরে কিন্তু সংসদেই যাচ্ছেন। তো আমার কাছে মনে হয় সংসদের উপর আমাদের আস্থা রাখতে হবে। নির্বাচন যদি সুষ্ঠু হয়, সেখানে যেই ক্ষমতায় আসবে তারা এই জুলাই চেতনার বাইরে কিছু করবে, আমার মনে হয় এত বড় পলিটিক্যাল মিস্টেক কেউ করবে না। এর বাইরে যে জিনিসগুলো বলা হচ্ছে, করা হচ্ছে, এগুলো কনস্টিটিউশনাল অ্যাডভেঞ্চারিজম।
এবং খুব ঝুঁকিপূর্ণ অ্যাডভেঞ্চারিজম। সংবিধান কোনো জেলিফিশ না, সংবিধান একটা স্ট্যাটিক জিনিস, সেখানে কিছু অ্যামেন্ডমেন্ট হবে, কিছু এডিশন হবে, কিন্তু যেটুকু থাকবে ওইটুকু মেনে দেশ চালাতে হবে, তাহলে দেশ কলাপস হয়ে যেতে পারে। জি, অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর পাভেল, গতকাল এক জামায়াত নেতা বলেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হয়েছে ডাকসু জাকসু সবগুলোর কথাই বলছেন, ফলাফলের মতোই জাতীয় নির্বাচনের ফলাফল হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনেও জামায়াতের ভূমিধস জয় হবে, তেমনটা প্রত্যাশা উনি করেছেন। ইতিমধ্যে তার একটি নজির হচ্ছে দলে দলে বিএনপি থেকে জামায়াতে যোগদান করা, সেই বিষয়টি বলছি। এমনকি বিএনপি ঘাঁটি বগুড়া যেটা বলা হয়, সেখানেও জামায়াতে যোগদান করেছেন 12 জন বিএনপি নেতা। যেখানে আমরা দেখেছি, আগে ইতিহাসে দেখেছি আওয়ামী লীগের 1.5 দশকে নানা দমন হামলা মামলা করেও আসলে বিএনপি নেতাদের দল ত্যাগ করানো যায়নি। সেখানে সুসময় এসে তারা কেন দল ত্যাগ করছেন এই বিষয়টি জানতে চাই। তার মানে কি এটাই বোঝা যাচ্ছে যে কিছু কিছু বিশ্লেষক বলছেন যে বিএনপি ভুল পথে যাচ্ছে, জামায়াত সঠিক পথে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ? আমার মনে হয় যে এইরকম প্রত্যাশা থাকতেই পারে। রাজনীতিতে তো প্রত্যাশা আশা নিরাশা নিয়ে তো রাজনীতি চলে, তো তারা এরকম সুখ স্বপ্ন দেখবেন এরকম অপ্রত্যাশিত কোনো জিনিস নয়। আর যেটি আপনি বলছেন যে বিএনপি থেকে জামাতে যোগদান করা, আপনি তো তার একটু আগেই বললেন যে 17 বছরের এরকম নির্যাতন যন্ত্রণা সহ্য করবার পরেও যারা দল ত্যাগ করেননি তারা হঠাৎ করে এই সময় এসে দল ত্যাগ করবেন, এবং তারা কোন ব্যক্তি কারা? আমরা তো অনেক সময় যে গুপ্ত তত্ত্ব একটা দেখেছি, তাই না, যে এক একজনের, এখন এটাকে কৌশল কেউ বলছেন, কিন্তু রাজনীতিতে আমি আমার চরিত্রকে গোপন রেখে, আমার পরিচয়কে আমি আড়াল করে রেখে অন্য একটা পরিচয় রাজনীতি করব, তারপর হঠাৎ করে বেরিয়ে এসে বলবো যে না কৌশলগত কারণে এটা গেছে। অপকৌশলকে কৌশল বানাবার চেষ্টাটা রাজনীতিতে খুব একটা শুদ্ধ আচরণ নয়। ফলে যাদেরকে আপনি বলছেন যে 12 জন ব্যক্তি কোথায় গেছে আর কি, তারা আসলে গুপ্ত না অন্য কিছু, সেই জিনিসটা হয়তো একটা নির্ধারণের জায়গা রয়েছে আলাদা। আর বিপরীতে বলি আমি, যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা এখন এত বেশি, দলের জন্য কিন্তু এখন একটা বিরাট বড় চ্যালেঞ্জ হচ্ছে একজনকে ঠিক মনোনয়ন দেয়া। তো আমার মনে হয় না যে এই ধরনের কোথায় কি ওই যোগদান জড়িত এই সমস্ত রূপকল্পের পেছনে না দৌড়ে আমাদের সমস্যার জায়গাটা বা আমাদের চ্যালেঞ্জের জায়গাটা অন্য জায়গায়। তো সুতরাং আমি ঠিক এই কথাটা নিয়ে আলোচনাটা খুব বেশি বাড়াতে চাই না। আমার মনে হয় যে এটা দর্শকও খুব বেশি পছন্দ করবে না যে আমি এই প্রসঙ্গে বেশিক্ষণ থাকি। তো সুতরাং আমি মনে করি না যে এটার বিষয়টাকে নিয়ে যারা ভাবছেন যে এটাকে নিয়ে খুব বেশি পুলকিত বা আশান্বিত হওয়ার আছে, তারা যদি সাময়িকভাবে সেটি হন তাহলে হতেই পারেন, সেটা অন্য বিষয়। জি, আরেকটি কথা একটু জানতে চাই, সেটা হচ্ছে যেমনটা ওই যে এনসিপি নেতাদের অভিযোগ নিয়েই বলছিলাম, যে তারা অভিযোগ করেছেন ইসিকে ভাগ করে নিয়েছে বিএনপি, জামায়াত ও উপদেষ্টারা। এই অভিযোগ কি আসলে প্রমাণ করছে যে নির্বাচনের আগে থেকেই ক্ষমতার ভাগাভাগি শুরু হয়ে গেছে, নাকি আগে ভাগেই আসলে নিজেদের যে অবস্থান সেটা শক্ত করার প্রয়াসের কারণে এই ভাগাভাগিটা? আমার মনে হয় যে আপনি দ্বিতীয় অংশে যে কথাটা বলেছেন তার ভেতর থেকে উত্তরের অনেকটা অংশ বেরিয়ে এসছে। যে তাদের তো কিছু দাবি আছে নির্বাচন কমিশনের কাছে, সেটা আমরা সবাই জানি যে প্রতীক নিয়ে তাদের একটা কথা নির্বাচন কমিশনের সাথে তাদের একটা দূরত্বের জায়গা তৈরি হয়েছে। আর ভাগাভাগি কোথায় হয়েছে আমি ঠিক জানি না, আমার ভাগে কোনটা এসছে এটা আমি বলতে পারবো না। হেলাল ভাইরা যদি জানা থাকে যে তাদের ভাগে কোনটা পড়েছে সেটা হয়তো তারা বলতে পারবেন। আমার মনে হয় যে এগুলো অতিশয়োক্তি, এগুলো ঠিক নির্বাচনের আগে এই বিষয়গুলোর মধ্যে আমরা যত কম ঢুকবো ততই ভালো। কাউকে প্রশ্নবিদ্ধ না করে বরং নির্বাচন কমিশনকে তার কাজটা করতে দিই। আমরা একটা পর্যায়ে একটা কাজ তো তারা করেছেন, তারা আসন পুনর্বিন্যাস করবার জন্য আসন সীমানা নির্ধারণের যে কাজটি করেছেন, সেক্ষেত্রে খুব যে বেশি প্রশ্নবিদ্ধ তারা হয়েছেন এই কথা হয়তো বলা যাবে না। তো এটা কিন্তু নির্বাচনের একটা অন্যতম প্রাথমিক পর্যায়ে, সেটাকে তারা আমার মনে হয় যে যোগ্যতার সাথে তারা অতিক্রম করেছেন। আমরা পরের অংশগুলোর দিকে যাই, কারণ আজকেও তো বোধহয় একটা ঘোষণা এসছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহের দিকে তারা তফসিল ঘোষণা করতে চাইছে, এবং সেই সময় থেকে সরকার ব্যবস্থাপনারও একটা বিরাট পরিবর্তন আসবে। তখন সরকার চাইলেও তারা ওই যে কথাগুলো আসছে যে প্রশাসনিক যে সমস্ত রদবদল করবার ইখতিয়ার, তখন আর এটা সরকারের কাছে থাকবে না, এটা নির্বাচন কমিশনের কাছে যাবে। ঠিক সেই সময় থেকে তাদের কার্য যদি আমরা ঠিক আমাদের দূরবীনের মধ্যে রাখি, আমাদের অনুবীক্ষণের নিচে যদি রেখে দিয়ে পর্যালোচনা করবার চেষ্টা করি যে তারা সঠিক পথে আছে কিনা, আমার মনে হয় তার আগ পর্যন্ত আমাদের বোধহয় একটু চুপ করে থাকাই ভালো। জি, ধন্যবাদ আপনাকে। একটি বিরতি নিয়ে ফিরছি, আবারও আলোচনায় ফির। ডক্টর হেলাল উদ্দিন, আপনার কাছে এনসিপি নেতা নাহিদ ইসলামের বক্তব্য ঘিরেই আবারও আপনার কাছে প্রশ্ন আনতে চাই, সেটা হচ্ছে জামাতের পিয়ার আন্দোলন আসলে ছিল পরিকল্পিত রাজনৈতিক ছলনা। এই বিষয়টি নিয়ে আপনার কাছে একটু আসছে, এই অভিযোগ কি প্রমাণ করে যে জুলাই সনদে যে ঐক্যে এসেছে তার ভেতরে আসলে অবিশ্বাস আছে, নাকি জামায়াত সত্যি আসলে পিয়ার ইস্যুকে ব্যবহার করেছে নিজেদের যে পুনর্বাসনের হাতিয়ার হিসেবে? কি মনে হয় আপনার কাছে? জি ধন্যবাদ। তার আগে আমি একটু বলি, আগের কোশ্চেন যেটা ছিল পাভেল ভাই বলছেন যে নাসিরুদ্দিন পাটোয়ারি যেটা বলছে যে ভাগ বাটোয়ারা করে নিয়েছে আল্লাহর মাল, গনিমতের মাল, তো বিএনপি, জামাত এবং উপদেষ্টারা
তো যেহেতু বড় অংশটা ভাইদের দিয়েছে, ওনারাই পায় নাই, তাহলে আমরা পাবো কেমনে? ভাগের যে বিষয়টা বলা হলো, কোন বড় অংশের কথা বলছেন আপনি? হচ্ছে বিএনপি নির্বাচন কমিশনের বড় অংশটা বিএনপি দখলে নিয়েছে সেটা বলছে বলছেন যে আপনি? 3 ভাগে ভাগ, উপদেষ্টারা নিয়েছে, জি। বিএনপি নিয়েছে, জামাত নিয়েছে। তো যেহেতু বড় অংশ ওনারাই পায় নাই, তাহলে আমাদের পাওয়ার তো প্রশ্নই আসে না। এই যে ভাগ বাটারের কথাটা সঠিক নয়, ভাগ বাটারের কথাটা সঠিক নয়, এটা আমি আগে বলে নিলাম। এরপরে যেটা বলছে, আসলে দেখেন পিআরের আন্দোলনটা কিন্তু আসলে সঠিকভাবে আমরা আন্দোলন আগেও করেছি, এখনও আমরা আছি। পিআরের বিষয়টা নতুন কনসেপশন হলেও পৃথিবীর ইতিহাসে নতুন না। 90টা দেশে এই পিআরের এই সিস্টেম আছে। যেমন তো আমাদেরও যে মহিলা সংসদ যারা আমরা করি, সেটা তো পিআরের মাধ্যমেই হয়। এটা আমরা যদিও বলি না, কিন্তু এটা তো সিলেকশন, এখানে তো দল মনোনয়ন যাকে দেয় তারাই তো পায়। জি। তো যাই হোক, এই পিআরের বিষয়টা নতুন কোনো বিষয় নয়, গোটা পৃথিবীতেই আছে। তো আমরা সেই আন্দোলনটা করেছি এবং এখনও আমরা আছি যে পিআর দাবিতে আমাদের আজকেও কর্মসূচি দেওয়া হয়েছে, আগামীকাল বিক্ষোভ আছে রাজধানীতে, এরপর মহানগরী পর্যায়ে আছে এবং জেলা পর্যায়ে আমাদের এই আন্দোলন 28 তারিখ পর্যন্ত ঘোষণা দেওয়া আছে। তো এটাতে সালচতের কোনো বিষয় নয়, আমরা এটা নিয়ে কথা বলতেছি বিভিন্নভাবে, গণমাধ্যমে বলছি, আমরা উপদেষ্টাদের সাথে যখন সাক্ষাৎ হয়, চিফ অ্যাডভাইজারের সাথে সাক্ষাৎ হয়, সেখানে কথা বলছি, আমরা টেবিল ওয়ার্কে বলেছি, মাঠে বলছি, সব জায়গায় আমরা বলে আসছি, যেখানে সালচতের কোনো বিষয় নয়। এটা হলে দেশের কল্যাণ হবে, সেই জন্য আমরা বলছি যে পিআরে গেলে এখানে